বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ডক্টর আকম ও মাহবুবুজ্জামান। সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আবুল হাসান। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 22 জানুয়ারি 2026। শেখ হাসিনার শাসনামলের 15 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2011 পাহাড় আবার অশান্ত, বন্দুকযুদ্ধে নিহত 6। 2012 হাসিনার পাশে থাকবে দিল্লি। 2013 বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির মর্মান্তিক অবনতি। 2015 বেগম খালেদা জিয়া মহিলা রাজাকার। মির্জা আজম। 2016 আওয়ামী লীগ গণতন্ত্রকে কবরে পাঠিয়েছে। 2017 মেয়র নেই, আমলা দিয়ে চলছে সিলেট সিটি কর্পোরেশন। 2018 শিক্ষামন্ত্রীর পিএ সহ 3 জনকে গ্রেফতার দেখিয়েছে ডিবি পুলিশ। 2019 আওয়ামী লীগ মিথ্যা দর্শনের উপর প্রতিষ্ঠিত। রিজভী। 2021 দর্জির ছেলে লুটপাট করে 1000 কোটি টাকার মালিক পিকে হালদার। 2022 24 লাখ লাইসেন্সবিহীন চালক, লাফিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। 2023 এক বছরে দাম বেড়েছে শতকরা 11%। শিরোনামগুলো দেখলাম। এবার শুনবো আলোচনা অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি ডক্টর মাহবুবুজ্জামান, আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে চাই। 2011 সালের একটি খবরে আমরা দেখলাম পাহাড় আবার অশান্ত, বন্দুকযুদ্ধে নিহত 6। পাহাড় নিয়ে স্বাধীনতার পরবর্তী সময়কাল থেকেই নানান ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং উদ্যোগ দেখছি, কিন্তু পাহাড় আর শান্ত হচ্ছে না। আমরা সাম্প্রতিক সময়ে দেখছি নানান নন ইস্যুকে ইস্যু বানিয়ে পাহাড়কে এক ধরনের অশান্ত রাখা হচ্ছে বা অশান্ত থাকছে। এর প্রভাব বাংলাদেশের যেমনি স্বাধীনতার সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ শৃঙ্খলার উপরেও প্রভাব ফেলে। এটি আসলে কেন হচ্ছে, কেন এটি নিরসন করা যাচ্ছে না, কেন এত উদ্যোগ বারবার হোঁচট খাচ্ছে? 1976 সালের পরে একটা গবেষণা করা হয় যে পাহাড় থেকে, মানে পাহাড় বলতে পার্বত্য চট্টগ্রাম, যেটি এককালে একটা বৃহত্তর জেলা ছিল, সেই জেলাটি পরবর্তীকালে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, এই 3টা জেলাতে বিভক্ত করা হয়। তো এটি করার পরে দেখা গেল ওখান থেকে আগে যে রাজস্বটা আসতো এটা আসছে না। কারণ কি? কারণ হলো লাগামহীন বনের কাঠ চুরি হচ্ছে, বাঁশ চুরি হচ্ছে এবং অন্যান্য ফল ফলাদি যেগুলো রাষ্ট্রীয় কোষাগারে আসতো সেটা আসছে না। এটাকে দূর করার জন্য কিছু সুপারিশ ছিল। সুপারিশের মধ্যে কিছু এরকম সুপারিশ ছিল যে ওখানে কিছু সেটেলার, বাঙালি কিছু বিভিন্ন জায়গায় যেখানে সম্পদ বেশি আছে ওই জায়গাগুলোতে কিছু বাঙালি এখানে পরিবারকে প্রতিষ্ঠিত করতে হবে। তো বাঙালি কিছু পরিবারকে প্রতিষ্ঠিত করার কাজটা শুরু হয় 80-র দশকে। এবং এরপরে আমাদের মনে রাখতে হবে যে এই 3টি জেলা হচ্ছে বাংলাদেশের 1/10, 10 ভাগের 1 ভাগ, কাজে এটা বিশাল এলাকা। এখানে পার্শ্ববর্তী দেশের বেশ কয়েকটি রাজ্যের তাদের সীমা আছে। যেমন এদিকে প্রথমে ত্রিপুরা থেকে শুরু হয়েছে, তারপর মণিপুরও আছে, ওইদিকে নাগাল্যান্ড আছে, আরও অন্যান্য এগুলো সবগুলো জড়িত আছে এখানে। তো প্রায় 5টা ওদের রাজ্য এখানে জড়িত আছে, পার্শ্ববর্তী রাষ্ট্র। এই 5টা রাষ্ট্র থেকে তখন চেষ্টা করা হচ্ছিল কীভাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা হবে এবং আওয়ামী সরকারকে ব্যাক করিয়ে আনা যাবে। সে কারণে পাহাড়কে অশান্ত করার চেষ্টা করা হয়েছে সবগুলো জেলা থেকে, পার্শ্ববর্তী জেলা থেকে। এখানে প্রথমেই বলা হলো যে এখানে কিছু পরিবার বসানো হয়েছে, বাঙালি পরিবার। কেন? কিন্তু বাঙালি পরিবার বসানোর ফলে আমাদের তরতর করে রাজস্ব এটা বেড়ে যাচ্ছিল, কিন্তু সেই বিষয়টি ওখানে বড় করে দেখা হলো না। বলা হলো যে এখানে বাঙালিকে নিয়ে এসে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে একসময়। এই কথাটি তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার ফলে তারা তখন গোপনে অস্ত্র হাতে নিল। এই অশান্ত হয়ে উঠল পাহাড়। এই পাহাড় অশান্ত হওয়ার পরে
তারপরে এটাকে দূর করার জন্য বিভিন্ন জায়গায় ক্যান্টনমেন্ট করা হলো, ক্যাম্প করা হলো, তাদের বোঝানোর জন্য বিভিন্ন বেসরকারি কার্যক্রম এগুলো হাতে নেওয়া হলো। তাদের প্রত্যেকটা জেলাতে বেশ কিছু পরিমাণে, একটা না একাধিক, প্রত্যেকটা উপজাতির জন্য একটা করে তাদের সাংস্কৃতিক একটা প্রতিষ্ঠান গঠন করা হলো। তাদের বিভিন্ন প্রকার কালচারকে সেখানে সুগঠিত করার ব্যবস্থা নেওয়া হলো, ট্রেনিং দেওয়া শুরু হলো। কিন্তু এত কিছু করার পরেও দেখা যাচ্ছে যে কিছুটা হয়তো স্থিমিত হয়ে আসে। তারপরেও তখন ওখানে ওই যে বাইরের আশকারা পাচ্ছে, এমনকি অস্ত্রও পাচ্ছে তারা। এই অস্ত্র পাওয়ার ফলে সেখানে মানবেন্দ্র লারমার নেতৃত্বে শান্তি বাহিনী নামে একটা বাহিনী গঠিত হয়ে গেল। তারা চোরাগপ্তা হামলা করে আমাদের বহু সৈন্য এবং বহু বর্ডার ফোর্সকে তারা হত্যা করেছে। এই বিষয়টি অনেকদিন চলতে থাকার ফলে ব্যাপারটিকে কঠোর হস্তে কীভাবে দমন করা যায় সেই সিদ্ধান্ত নিতে গিয়ে সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের কার্যক্রম নেওয়া হয়েছিল বেসরকারিভাবে, আবার সরকারিভাবে বিভিন্ন এলাকাতে আমাদের যে সৈন্য তাদের যে থাকার ক্যান্টনমেন্টগুলো করার ব্যবস্থা করা হয়েছিল। এগুলো ক্যান্টনমেন্ট না, মিনি ক্যান্টনমেন্ট বা ক্যাম্প আকারে। এইভাবে এটাকে মোটামুটিভাবে কিছুটা আয়ত্তে আনা হয়েছিল। 1995 সালে যখন আন্দোলন শুরু করা হলো বিএনপি গভর্নমেন্টের বিরুদ্ধে, বলা হলো যে খালেদা জিয়ার এই সরকারকে যে করে হোক এখান থেকে সরাতে হবে। এটি আন্দোলন যখন শুরু হলো, ওই আন্দোলনকে বেগবান করার জন্য ভারত এমনভাবে অস্ত্র দেওয়া শুরু করলো যে 95-96 সালের পাহাড়ে যুদ্ধ তীব্রতর হয়ে গেল। যেখানে সেখানে অস্ত্র, মেয়েদের হাতে অস্ত্র দেওয়া হলো, সেখানে শিশুদেরও ট্রেনিং দেওয়া হলো। এই অস্ত্রের ব্যবস্থাটি যখন ওখানে চালু করে দেওয়া হলো তখন সিচুয়েশন বেশ খারাপ, অথচ আওয়ামী লীগ একটি কথাও বলছে না তখন। তারপরে 1996 সালে জুনে যে নির্বাচন হলো, তারপরে সরকার গঠন করলো আওয়ামী লীগ। তারা সরকার গঠন করে ইন্ডিয়ার সাথে গোপনে চুক্তি করে বললো তোমরা ওখান থেকে অস্ত্র দেওয়াটা একটু বন্ধ করো, আমরা একটা শান্তি চুক্তির ভান করি। এই শান্তি চুক্তির একটা ভান করা হলো। ভান করে এই যে একটা শান্তি চুক্তি 1998 সালের দিকে করা হলো, এটি করার ফলে তারা বললো আমরা সমস্ত অস্ত্র সমর্পণ করলাম, কিন্তু বাস্তবে তারা অস্ত্রটা সমর্পণ করেনি। এবং এইটাকে চেক করে দেখার বিষয়টাও আওয়ামী লীগ কোনোভাবেই গ্রাহ্য করেনি। তারা বরঞ্চ বেশ কিছু ক্যাম্পকে ওখান থেকে গুটিয়ে নিয়ে চলে আসলো। ফলে আমাদের ওখানে কোনো সময় যে সিভিলিয়ান কোনো অফিসারকে তারা আহত করে অথবা তার উপর আঘাত নেমে আসে, তাকে বাঁচাবার মতো অবস্থা অনেক জায়গায় আমাদের ছিল না। ফলে দিঘিনালা থেকে শুরু করে অনেক জায়গায় আছে যেগুলো খুবই অশান্ত হয়ে উঠেছিল। তো তারপরে মোটামুটিভাবে একটুখানি এতে হয়ে আসলো বা থিতু হয়ে আসলো, এটা 2000 সালের দিকে। তারপরে যেই আবার নতুন করে ইলেকশন হলো, আবার বিএনপি এবং তার যৌথ সরকার আসলো যখন, তখনই মুশকিল হলো যে ওখান থেকে আওয়ামী লীগ নতুন করে আবার তাদেরকে উস্কিয়ে দিল। এই উস্কিয়ে দিলে আন্দোলন আবার তীব্র হয়ে উঠলো। এই আন্দোলন তীব্রতা যেহেতু একবার উস্কিয়ে দেওয়া হয়েছে, অস্ত্র যদি একবার কোনো না কোনোভাবে পাবলিকের কাছে চলে যায় তাহলে ওই অস্ত্রের ঝনঝনানি মেটানো খুব কঠিন হয়ে যায়। দেয়াটা বড় সহজ, মেটানোটা বড় কঠিন। এই কারণে এটা ক্রমাগতভাবে চলতে থেকেছে, যে পরে একটু করে কমে আবার বেড়ে যায়। তারপরে কি হলো, তাদেরকে আরও বেশি একটু শান্ত করার জন্য ত্রিপুরা দিয়ে ওইখানে খাগড়াছড়ির পাশে যে জায়গাটা রামপালা, ওখানে সেই জায়গাটাতে করা হলো। ত্রিপুরা থেকে নদীর উপর দিয়ে একটা ব্রিজ তৈরি করে দেওয়া হলো, এবং এটা আওয়ামী লীগের আমলে এই ব্রিজটা তৈরি করে ভারত থেকে অবাধে ওই ব্যবসা বাণিজ্য করার জন্য স্থলবন্দর তৈরি করা হলো। তো এটা হচ্ছে একটা মারাত্মক ক্ষতিকর দিক। কোনো দেশ তার বর্ডার দিয়ে এরকম ব্রিজ তৈরি করে দেয় না, এবং এটি করার ফলে যে কোনো সময়ে ওখানে চোরা কারবারই শুধু বাড়ছে না, অস্ত্র চলে আসছে এবারে। এই যে অস্ত্র চলে আসছে, ফলে এটাকে সামলানো হয়তো ভবিষ্যতে সবার জন্যই কঠিন হয়ে যাবে। যাই হোক, এখন কিছুটা শান্ত। এখন সবচেয়ে বেশি করে কার্যক্রম নেওয়া হয়েছে তাদের শিক্ষার বিস্তার, তাদের নারীদের শিক্ষার বিস্তার, তাদের যে সমস্ত কার্যক্রম আছে মানে সাংস্কৃতিক কার্যক্রম সেগুলোর বিস্তার, এবং এই সমস্ত করে আরও কিছু কাজ করা হয়েছে। কিছু কিছু জায়গায় জরিপ করা হয়েছিল, জরিপটা অত সুষ্ঠুভাবে হয়নি এখনও এবং সমাপ্ত হয়নি। এই জরিপটাকে যদি সুষ্ঠুভাবে করা যায়, করে তাদেরকে কিছু জুমল্যান্ড যদি দেয়া যায়, তাহলে পার্বত্য চট্টগ্রামের এই পাহাড় আবার শান্ত হয়ে আসতে পারে। অ্যাডভোকেট হাসান, আপনিও কি তাই মনে করছেন? না, আসলে পাহাড়ের যে সমস্যাটা শুরু হয়েছে সেটা শুরু হয়েছে কিন্তু স্বাধীনতার পর থেকেই। কারণ আপনি যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করলেন, যেটাকে আপনাকে বলা হয় যে সংবিধান তৈরি করা যে সংসদ ছিল দেশ স্বাধীনের পরে, সেখানে কিন্তু আপনি বলেছেন যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে আপনি রাষ্ট্র গঠন করতে চান।
তো একটা স্বাধীন দেশে তারা তো এথনিক মাইনরিটি সহ নানা সম্প্রদায়ের লোক সেখানে আছেন। তো সেইটাকে আপনি সংবিধানে রেখেছেন ডাইরেক্টরি প্রিন্সিপাল হিসাবে, এটাকে আপনি ফান্ডামেন্টাল রাইটসের জায়গাও কিন্তু আপনি জায়গা দেননি। তো যে কারণে দেখা গিয়েছে তৎকালীন সময়ে যে মানবেন্দ্র লারমা যে কথাটি বললেন, তিনি ছিলেন সন্তু লারমার ভাই। তিনি কিন্তু বলেছিলেন যে বাঙালি জাতীয়তাবাদটা আমি ধারণ করি না, কারণ হচ্ছে আমি 1000 বছর যাবৎ যেই সংস্কৃতিতে বড় হয়েছি, বাঙালির সংস্কৃতির সাথে আমার যায় না। আপনি সারা পৃথিবীর এই রাষ্ট্র ব্যবস্থায় দেখবেন জাতি হিসাবে তাকে স্বীকৃতি দিতে হবে, কিন্তু তাদেরকে স্বীকৃতি দিতে চেয়েছে উপজাতি হিসাবে, এইটাই তারা মেনে নেয়নি। এবং এই মেনে না নেওয়া থেকে শুরু করে মানবেন্দ্র লারমা কিন্তু সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেখানে তিনি ওয়াকআউট করেছেন, সবই করেছেন। কিন্তু তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমানের মোটামুটি একক নেতৃত্বে বা তার দায়িত্বেই, ওনার দায়িত্বেই সেটাকে কিন্তু বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। পরবর্তী সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কিন্তু যখন রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে নেন বা দায়িত্বে ছিলেন, তখন কিন্তু তিনি স্যাটলার সহ নানা বিষয়ে স্টেপ নিয়েছিলেন, যে বাংলাদেশি জাতীয়তাবাদও তিনি দিয়েছিলেন তাদেরকে। আমাদের যে তারা যে জিনিসটা চেয়েছিল যে আমরা উপজাতি না, আমরা জাতিসত্তার পরিচয় চাই, সেটা তিনি দিয়েছিলেন। এবং সবাইকে নিয়ে রাষ্ট্র গঠনের কথা বলেছিলেন, যে পাহাড় উঁচু নিচু সব যেন আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে এই রাষ্ট্রকে গঠন করতে পারি। তো সমস্যার সমাধানটা তখন থেকে মোটামুটি শুরু হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে তারা আমাদের সাথে, এই যে আমাদের পাহাড়ের মানুষ, সমতলের মানুষের সাথে মিশার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব খুব কম সময়ের সুযোগ পেয়েছিলেন, নিয়েছিলেন, কিন্তু সেটা ফুলফিল কিন্তু হয়নি। তারা কিন্তু তারাও অনেকটা বাস্তবায়ন হয়নি, এবং তারাও কিন্তু অনেকটা মনে করে যে আমরা প্রতারিত হচ্ছি রাষ্ট্র কর্তৃক। এটাই কিন্তু সমস্যা। কারণ আপনাকে যে কোনোভাবেই হোক একটা রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সরকার ব্যবস্থা আপনাকে আস্থা আনতে হবে। সে আস্থাটা আপনি আনতে পারছেন না বলেই সমস্যা কিন্তু থেকে যাচ্ছে। ভবিষ্যতে কি মানে এটি সমাধান করা সম্ভব হবে? যদি করতে চায় কেউ, সেক্ষেত্রে কোন জায়গাটায় ফোকাস করতে হবে? আমার মনে হয় যে প্রফেসর সাহেব ওই কথাটা বললেন, যে তাদের জুম ল্যান্ড বা এই ধরনের কথা বলছে, আসলে সেটা হচ্ছে অর্থনৈতিক একটা বিষয় থাকে, কিন্তু তাদের চিন্তায় বা মননে যে জিনিসটা আছে, কালচারাল অ্যাটাচমেন্টটা যদি হয়, যেমন করে আমাদের এই যে বাঙালি অবাঙালি মিশে যাওয়া যে কালচার, তার সংস্কৃতি থাকবে, স্বতন্ত্র সংস্কৃতি থাকবে, কিন্তু একটা জাতীয় সংস্কৃতির আওতায় আসা, সেটা আমার মনে হয় তাদের একটা বড় কাউন্সিলিং প্রয়োজন। এবং যেভাবে চুক্তি হয়েছিল, যে বললেন যে 98 সালের দিকে যে চুক্তিটা হয়েছিল, ব্যাকডোর একটা ব্যাপার ছিল, যে কিছু সংখ্যক মানুষ কিছু ভাঙ্গা অস্ত্র জমা দিল, তাতেই মনে হয় সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু আপনি যদি কালচারাল ফ্রন্ট থেকে যদি জিনিসটাকে আপনি টেনে না আনতে পারেন, এবং তাদেরকে বোধের জায়গা থেকে যদি বুঝাতে না পারেন, তাহলে কিন্তু সমস্যাটা থেকেই যাবে। কারণ এটাকে কিন্তু ভারত, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের একটা উইকনেস হিসাবে দেখে, এবং সেটা তারা সময় সময় তাদের ট্রাম্প কার্ড হিসাবে কাজে লাগায়, ল্যান্ড হিসেবে ব্যবহার। রাইট। আমরা আরেকটি সংবাদের শিরোনামে দেখেছি 2012 সালে হাসিনার পাশে থাকবে দিল্লি, এবং সেটা 24-এও দেখেছি, 25-এও দেখেছি, আজও 26 তখনও দেখছি। হ্যাঁ, আচ্ছা, আমি এই বিষয়টা নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম, যে আমাদের যেই বাংলাদেশের মানুষের, বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দলগুলোর কিন্তু একটা বড় সংগ্রাম ছিল নট ফর ডেমোক্রেসি, এটা ছিল কিন্তু ফাইট ফর সভরেনিটি। অর্থাৎ আমাদের লড়াইটা ছিল কিন্তু সার্বভৌমত্বের। এটা গণতন্ত্রতে একটা, আপনারা জানেন, একটা রাষ্ট্র গঠনের 4টি উপাদান লাগে। একটা নির্দিষ্ট ভূখণ্ড লাগে, জনসংখ্যা লাগে, যে দুটা কিন্তু মূর্ত, আর বিমূর্ত দুটো জিনিস থাকে, একটা হলো সরকার, একটা হলো সার্বভৌমত্ব। আপনার সরকারটাকেও কিন্তু দেখছেন কারা রাষ্ট্র পরিচালনা করছে, কিন্তু সার্বভৌমত্বটা কিন্তু অ্যাবসলিউট একটা বিমূর্ত ধারণা। তো এখন এই সার্বভৌমত্বটা যদি না থাকে, তাহলে কিন্তু রাষ্ট্র হয় না। তাহলে এখন দেখা যাচ্ছে যে আপনি দেখবেন যে যখন একটা রাষ্ট্রের সার্বভৌমত্বটাকে, সভরেনিটিটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে আইনত সার্বভৌমত্ব, একটা হচ্ছে কার্যত সার্বভৌমত্ব। তো গত শেখ হাসিনার সময়কালটা, বিশেষ করে 14 সালের পর থেকে বাংলাদেশে কিন্তু আইনত সার্বভৌমত্বটা ছিল, কিন্তু কার্যত সার্বভৌমত্বটা কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রে বন্দী ছিল। যার কারণে হাসিনা কিন্তু এই ধরনের কথা বলেছেন। এবং আপনি দেখবেন যে ভারত এ ধরনের কথা যেমন বলেছে, শেখ হাসিনাও কিন্তু বলেছে সম্পর্কটা। আবার পররাষ্ট্রমন্ত্রীও বলেছিলেন যে শেখ হাসিনা বলেছেন ভারতকে যা দিয়েছি তা তারা ভাবতেও পারেনি, আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সম্পর্কটাই স্বামী স্ত্রীর। এর মাধ্যমে যেটা হয়েছে,
আপনার সার্বভৌমত্বটা যদি রাষ্ট্রবিজ্ঞানের যদি থিওরিটিক্যাল অ্যাসপেক্ট থেকে বলি, ধরেন যে ফেডারিক পোলক, গ্যাটেল তারা কিন্তু এই কথাগুলো বলেছেন যে কোনো একটা রাষ্ট্রের যদি মানে আপনার আইনত সার্বভৌমত্ব যদি থাকে কিন্তু কার্যগত সার্বভৌমত্বটা যদি অন্য জায়গায় চলে যায়, দ্যাট মিনস আপনার লং রানে আপনার কিন্তু কার্যত সার্বভৌমত্বটা আইনত সার্বভৌমত্ব দুটোই বিলীন হতে বাধ্য হয়। আপনি দেখবেন যে যেমন 1949 সালে ধরেন চিয়াং কাইশেকের সরকারকে পতন করেছে যে মাও সেতুং সরকার। তো মাওয়ের সরকার পতনের পরে তারা কিন্তু আইনগত স্বীকৃতি সারা পৃথিবী থেকে কিন্তু পায়নি, কিন্তু তারা কিন্তু রাষ্ট্রে কার্যত স্বীকৃতিটা বজায় রাখতে পেরেছে। ইউনাইটেড নেশনস সহ আমেরিকা সহ সমস্ত রাষ্ট্রগুলো কিন্তু তখন মাও সরকারকে স্বীকৃতি দিয়েছে। তার মানে আপনি কিন্তু প্রথমে আপনার কার্যত স্বীকৃতিটা আপনি ধরে রাখতে হবে, তারপরে আপনার আইনগত স্বীকৃতি যদি নাও থাকে আপনি কিন্তু পাবেন। রাষ্ট্রবিজ্ঞান কিন্তু বলছে আপনাকে যে আপনি যখন অ্যাবসোলিউট যখন আপনার সার্বভৌমত্বটা না থাকবে তখন কিন্তু রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না, এবং যখন আপনার একাধিক আপনার মনে করেন যে সার্বভৌমত্বের জায়গা থাকবে তখন কিন্তু রাষ্ট্রও কিন্তু ওই ভাগেই ভাগ হবে। যেমন পাকিস্তান রাষ্ট্র যখন ভেঙে আমরা বাংলাদেশ স্বাধীন করি, স্বাধীনতার লাল সবুজ পতাকাকে আমরা ছিনিয়ে আনি, তার আগে কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে কার্যত সার্বভৌমত্ব কিন্তু পূর্ব পাকিস্তান কিন্তু কায়েম করতে পেরেছিল। তো বিএনপির প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু প্রকাশ্য জনসভায় বলেছিলেন যে লেন্দুক জর্দির যা পরিণত হয়েছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও কিন্তু তা পরিণত হবে। কারণ সিকিম কিন্তু লেন্দুক দর্জি প্রথমে কার্যত সার্বভৌমত্ব দিয়েছিল, তারপরে আইনত সার্বভৌমত্ব দিয়েছে। এখনকার সময় কিন্তু একটা রাষ্ট্র আগের যে আপনার সাম্রাজ্যবাদ আছে সেই সাম্রাজ্যবাদ কিন্তু এখন আর কায়েম করা সম্ভব না। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেটা একেবারেই অসম্ভব, ছোট ছোট রাষ্ট্র হয়েছে। কিন্তু এখন যে জিনিসটা আছে সেটা হচ্ছে সম্প্রসারণবাদ, অর্থাৎ আপনি একটা রাষ্ট্রকে দখলে নেওয়ার কোনো প্রয়োজন নেই বা নিতে চাইবেও না, নিয়ন্ত্রণ, কিন্তু এটা নিয়ন্ত্রণটা আপনার নিতে হবে। যেমন ইন্টারন্যাশনাল ফোরামে দিল্লি যেটি চেয়েছিল এবং দিল্লি এই সাবকন্টিনেন্টে এটাই কিন্তু সেটা চায়, এবং শেখ হাসিনা এবং দিল্লি যা বলেছিল শেষ পর্যন্ত কিন্তু 24-এর গণবিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাও লেন্দুদ্দর্জি হয়েছে। সেটাই বলতে চাচ্ছি যে বেগম খালেদা জিয়া যে কথাটা বলেছিলেন সেটাই কিন্তু হয়েছে। এবং আরেকটা কথা আপনাকে সর্বশেষ বলি, আপনার এখানে বসে আমি বলেছিলাম যে বেগম খালেদা জিয়া খুব ক্লোজ ডোরে বলেছিলেন যে ভারত যা চায় তা যদি আমি দেই তাহলে হয়তো আমার সময়কালটা আমি ভালো থাকতে পারবো, কিন্তু এই বাংলাদেশ সহ এই দল নিয়ে তোমরা কোনোদিন মানুষের সামনে যেতে পারবে না। শেখ হাসিনা তার সময়কালে হয়তো ভালো থাকতে চেয়েছে, কিন্তু রাষ্ট্রের কথা উনি ভাবেন, রাষ্ট্রটা ভালো থাকেনি। প্রফেসর মাহবুবুজ্জামান, একই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। আমাদের খুব বড় রকম একটা বেঁচে গেছি আমরা, যে এই যে পদ্মা সেতু নিয়ে এত মাতামাতি এবং নিজের টাকা দিয়ে করব বা এভাবে করব ইত্যাদি, টাকা প্রচুর ওখানে নষ্ট হয়েছে, তছরূপ হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে বেনাপোল থেকে সরাসরি গাড়িটাকে নিয়ে যাওয়া হবে আগরতলা। এইটা মূল উদ্দেশ্যকে বা লক্ষ্যকে সামনে রেখেই কাজটি করা হয়েছিল। এটা যদি আর কিছুদিন সময় পেত তাহলে গাড়ি একবার চলা শুরু হয়ে গেলে তারপরে আমাদের বন্ধ করা খুব কঠিন হয়ে যেত। আল্লাহ আমাদের একটা বাঁচিয়ে দিয়েছে, যুদ্ধ লেগে যেত। জি, যুদ্ধ লেগে যেত। আরেকটা কথা হচ্ছে, অনেকেই এটা বলেন যে কোনো একটা ছলছুতাই তারা বলতো যে আমাদের গাড়ির উপর আক্রমণ করা হয়েছে। তারা নিজেরাই একটা হাত বোমা ফাটিয়ে অথবা ক্রেকার টেকার ফাটিয়ে তারপর বলতো যে এখানে আমাদের গাড়িতে হামলা করা হয়েছে। এই হামলা করা হয়েছে বলার পরে তারা বিভিন্ন জায়গায় হয়তো দেখা যেত তাদের সেনাবাহিনীর কিছু কিছু ছোট ছোট ক্যাম্প বানিয়ে বসতো, চৌকি বসিয়ে বসতো, ভিতরে প্রচুর পরিমাণে সেনাবাহিনীর লোক রাখতো, এবং এই ছলে সমস্ত অস্ত্র তাদের এই যে 7 সিস্টারকে বাঁচাবার জন্য যত অস্ত্র দরকার সবগুলো ট্রেনেই যেত। এটি থেকে আমরা বেঁচে গেছি, কিন্তু এখন বেঁচে গেছি কিন্তু আমরা জানি না যে ভিতরে চুক্তিটা কি আছে, আমরা জানি না। এই চুক্তিগুলো যদি মনে করেন রিভাইভ করা না হয় সেটা আমাদের জন্য কতটা হুমকি? অনেকগুলো চুক্তি খুবই হুমকির মধ্যে আছে, আমাদের বেশ কিছু চুক্তি খুবই হুমকির মধ্যে আছে। কি আপনি অযৌক্তিক চুক্তি, অসম চুক্তি? অসম তো বটে, তবে অযৌক্তিকও বটে। অসম বটেই, কারণ এখানে বাংলাদেশের প্রত্যেকটা চুক্তির ক্ষেত্রে দেখা গেছে ভেটিংয়ের জন্য ছেড়ে দেওয়া যায় কিনা। কিন্তু কথাটা হলো যে এটি একটু বিবেচনা করতে হবে। এখন তো আমাদের দুটো স্তর হওয়ার কথা আমাদের পার্লামেন্টে, একটা নিম্ন স্তর, একটা উচ্চ স্তর। এবার বিবেচনার জন্য কিছু সময় হাতে পাওয়া যাবে। নিম্ন স্তর থেকে যদি কিছু যায় তারপরে উপরে গিয়ে তারা ওইটা ভাবতে পারবে। ভারত আসলে এমন একটি রাষ্ট্র যে তার পার্শ্ববর্তী কোন একটা দেশ শান্তিতে নেই।
এই একটা মহা সমস্যার মধ্যে পড়ে গেছি আমরা। প্রফেসর মাহবুবুজ্জামান, আরেকটি সংবাদের শিরোনাম আপনার নজরে আনতে চাই। 2019 সালের একটি সংবাদ, সেটি বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ বলেছিলেন আওয়ামী লীগ মিথ্যে দর্শনের উপর প্রতিষ্ঠিত। আওয়ামী লীগের আসলে দর্শনটা কি এবং সেটি সত্য না মিথ্যা? মানে আওয়ামী লীগের দর্শনটা কি, এটা নিয়ে অনেক কথা, এবং বিদগ্ধজন যখন এগুলো নিয়ে পর্যালোচনা করেন তারা আসলে কিছু একটা খুঁজে পান না। তাদের মূল দর্শনের কথাটা বাঙালি জাতীয়তাবাদ। এই বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদের নামে আসলে এখানে কতখানি তারা বলতে চেয়েছিলেন যে আমরা এমন একটা জাতি তৈরি করব যে জাতিটার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এবং সবগুলো হবে বাঙালি। তার মানে প্রথমেই কিন্তু পাহাড়িরা অশান্ত হওয়ার একটা সুযোগ পেয়ে গেল, কারণ তারা তো বাঙালি, তো মানে পশ্চিমবঙ্গেরও বাঙালি আছে। এখন এটা নিয়ে অনেক কথা আছে। তার অনেকের ধারণা যে আসল ভারতের উদ্দেশ্যটা ওইটাই ছিল, বাঙালি জাতীয়তাবাদী এটা করে এক সময় বাংলাদেশটাকে ওদের সাথে ইন্দিরা এই বিষয় নিয়ে সবচেয়ে বেশি সে কাজ করছিল। শেখ মুজিব কি বুঝে শুনে এই দর্শন এস্টাবলিশ করেছিলেন, এই দর্শন নিয়েছিলেন? বিষয়টি অনেকে বলেন যে আসলে তিনি না বুঝে নিয়েছিলেন, অনেকে বলেন যে কোটি কোটি টাকার বিনিময়ে নিয়েছিলেন তিনি। তাকে লোভ দেখানো হয়েছিল যে অনেক কিছুই তাকে দেয়া হবে, তারপরে স্বাধীন রাষ্ট্র এটা করে দেওয়া হবে, স্বাধীন করে দেওয়া হবে, সেটা তাকে প্রেসিডেন্ট বানানো হবে আজীবনের জন্য। তারপরে হচ্ছে যদি এটা মিলে যায় দুই বাংলা, তাহলে সেটা তাকে আজীবনের জন্য প্রেসিডেন্ট করা হবে। এইসব বিষয়গুলো তাদের হাতে ছিল। তিনি প্রথমে বাঙালি জাতীয়তাবাদ দিয়ে শুরু করেছিলেন, পরে একটা কথা প্রায়শই বলতেন, সেটা ধর্মনিরপেক্ষতাবাদ। ধর্মনিরপেক্ষতাবাদ একটা বড় রকমের জুয়াচুরি গোটা বিশ্বে। বাংলাদেশটাকে ওই সেকুলারিজম দিয়েই প্রথমে কাজ করা হলো। 90% মুসলমানের দেশ, এই দেশটাতে আপনি সেকুলারিজম কেমনে বলেন, কেমন করে করতে পারেন? ঈদের দিন তো এখানে আনন্দ করতে হবে। 90% লোক যদি আনন্দ করে, বাকি 10% সে আনন্দে শরিক হবে, অথবা তারাও আনন্দিত হয়ে এই সম্প্রীতিটা থাকবে। কিন্তু কথাটা হচ্ছে এই সম্প্রীতিটা আগেও ছিল, যখন সেকুলারিজম শব্দটা বলা হয়নি, বলা হলো তখন থেকে বিঘ্নিত হলো। এটা যখন হিন্দু রাজারা আমাদেরকে শাসন করতো নানান মানে জোন ভাগ করে, তখনও তো এই সম্প্রীতিটা আমাদের ছিল, কিন্তু তখন এই ধর্মনিরপেক্ষতাবাদ এই মানে তখন কোনো মতবাদ এখানে এস্টাবলিশ বলা হয়নি। আর এখন যখন বলা হলো, তখন দেখা গেল যে একটা ধর্মের প্রতি এটা বেশি করে দেখাবার জন্য দেখুন এমনও প্রস্তাব করা হয়েছিল আওয়ামী লীগের এই সংসদেই, যে ঈদের ছুটি যতদিন থাকবে পূজার ছুটি ততদিন করা হোক, মানে এটি বাদিয়ে দেওয়ার জন্য, যে কোনো না কোনো ভাবে একটা কিছু জিয়ে রাখতে হবে, একটা সমস্যা জিয়ে রাখতে হবে, ইস্যু বানানোর জন্য। জি, অ্যাডভোকেট হাসান, আপনিও কি তাই বলেন? আসলে আওয়ামী লীগের দর্শনটা কি? রিজভী আহমেদ যে প্রশ্ন তুলেছিলেন, এটি কি রেটরিক হিসেবে না উনি? আসলে বিষয়টা হচ্ছে জিয়াউর রহমানের সাহেবের বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে একটা লেখা আছে, ওনার লেখা। সেটা হচ্ছে উনি বলছেন যে বাংলাদেশি জাতীয়তাবাদ সেটা কিন্তু আমি দেইনি, এটা হচ্ছে এই মাটির দর্শন, এই মাটির দর্শন। তো আপনার কার্ল মার্কস তার তত্ত্বে কিন্তু বলছেন যে অতীত পণ্য আকারে বর্তমানে এসে হাজির হয়। যেমন একটু আগে আপনারা যে কথাটা বললেন যে ভারতীয় সম্প্রসারণবাদ থেকে কি আমরা মুক্ত হয়েছি, আমি বলবো তো নিশ্চয়ই না। কারণ হচ্ছে তারা যে উপাদানগুলো এখানে রেখে গিয়েছেন এবং সেই উপাদানের লিগাসিগুলো তো আছে চলমান। আপনার এটা কিন্তু আমরা রাষ্ট্র ব্যবস্থা থেকে আমরা সুযোগ করে দিয়েছিলাম। তো যার কারণে আপনি যে কথাটা বললেন যে তারা যে দর্শনটা নিয়ে করেছে বলছে, এটা এই মাটির দর্শন না। কারণ সেকুলারিজম তৈরি হয়েছে কোথা থেকে? এটা ইউরোপ থেকে এসেছে। ইউরোপের যখন আপনি খ্রিস্ট ধর্মের যখন আপনি যাজকরা সহ, তখন তো ছিল টু সোর্ট থিওরির আসে তখন আপনি এই যে ধর্মীয় যে শাসন ব্যবস্থা সেটা চলবে নাকি রাজার শাসন ব্যবস্থা চলবে, এটা নিয়ে যখন সংগ্রাম হয়, তখন কিন্তু ধর্মীয় শাসন ব্যবস্থার বাইরে থেকে রাজার শাসন ব্যবস্থা আসে। তারপর কিন্তু আসে হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, ওই দুটোর পরে। তাহলে আপনার এই যে সেকুলারিজম এসেছে, সেটা হচ্ছে খ্রিস্ট ধর্মের জায়গা থেকে এসেছে। খ্রিস্ট ধর্মের 500 বছর 550 বছর পরে কিন্তু ইসলাম ধর্ম এসেছে। তো এ অঞ্চলে ইসলাম যখন এসেছে, তখন কিন্তু খ্রিস্ট ধর্মের উপাদানগুলো জিনিসগুলো কিন্তু আপনার অনেকগুলো রিমুভ করেই কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যদি আমি ধর্মীয় জায়গা থেকে বলি। তাহলে সেকুলারিজমের জায়গা থেকে যখন 1949 সালে আওয়ামী লীগ গঠন হয়, তখন কিন্তু তারা
পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে যে নির্যাতন করছে, নিপীড়ন করছে, সেটাকে তারা অনেক সময় ইসলামের কথা বলতো। তারা নির্যাতন করা হচ্ছে পাকিস্তান, যে ধরনের নির্যাতনটার কথা শেখ হাসিনা কিন্তু এখন আমাদেরকে বলছিলেন যে মুক্তিযুদ্ধের নামে। হ্যাঁ, তো ওরা যখন ইসলামের নামে বলতো তখন ওনারা সহজভাবে মনে করলেন যে আমরা যদি সেকুলারিজম কথাটা বলি তাহলে কিন্তু আমরা হয়তো জনপ্রিয়তা পাবো। কিন্তু 54-এর যুক্তফ্রন্ট নির্বাচনে যখন জয়লাভ হয়, কিন্তু আওয়ামী লীগ একা জয়লাভ করেনি, এটা ফ্রন্ট হিসেবে জয়লাভ করেছে 3টা রাজনৈতিক দল, 4টা রাজনৈতিক দল। সেখানে কিন্তু তারা মনে করেছিল যে সেকুলারিজম বলার কারণে মানুষ ভোট দিয়েছে, আসলে কিন্তু নিপীড়ন এবং নির্যাতন থেকে বাঁচার জন্য মানুষ ভোট দিচ্ছে, হিসাব নিকাশ করেনি। এবং এখনো আপনারা যারা এই ধরনের মানে কোনো ধরনের একটা একেবারে অ্যাবসুলেট কোনো বিষয় নিয়ে যখন আপনি কিছু করতে যাবেন, সেটার মধ্যে কিন্তু ফেসিজমের চরিত্র কিন্তু থেকেই যায়। আপনাকে লিবারেলিজমের জায়গা থেকে যদি আপনি চিন্তা না করেন, কারণ যে কোনো একটা রাজনৈতিক দল বলেন, তার মধ্যে কিন্তু বিফোর 71-এও আওয়ামী লীগের মধ্যে এক ধরনের এই ক্যারেক্টার, এই ফিলসফিটা ছিল যে আমি করছি, আমি করব, আমার দ্বারা এই সব কিছু সম্ভব। এবং দেশ স্বাধীনের পর যেখানে আপনার বড় রাজনৈতিক দল, যেখানে আপনার ওই সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেনি, তাদেরকে কিন্তু একোমোডেট করার কোনো চিন্তা কিন্তু করা হয়নি। তো এখন জিনিসটা হচ্ছে যে আপনি যদি একটা নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে গিয়ে আপনি যদি একটা ইডিওলজিকে, এটা ধর্মীয় ইডিওলজি হোক, যে কোনো ধরনের শক্তিশালী করে যদি আপনি দেখাতে চান, তাহলে টু সাম এক্সটেন্ট এমনি তো আপনার মধ্যে ফ্যাসিজম চরিত্র থেকেই যায়, ফ্যাসিজম হিসেবে মূর্ত হবে। তো এই জিনিসটার থেকেই কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। তার মানে ভুল দর্শন ছিল না, ওটাই ফ্যাসিজম ছিল, ওইটা ফ্যাসিজমের ক্যারেক্টারটাই ছিল, মানে ওটাই ফ্যাসিজমের বীজ ছিল। হ্যাঁ, তা ওনারা যে জিনিসটা করতে চেয়েছেন সেটা হলো যে আওয়ামী লীগের ভুল দর্শন ছিল না, ফ্যাসিজম তাদের ক্যারেক্টারে বা তাদের শুরু থেকে ছিল। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা তো আপনার এই মাটির কোনো রাজনৈতিক দর্শন না, যেটা জিয়াউর রহমান সাহেব বলেছেন যে এই দেশের মাঠে। আমি সব সময় বলতাম যে এই যে আওয়ামী লীগ নানা সময় বলতো যে বিএনপির ভূত ভবিষ্যৎ বলতে কিছুই নেই, সেখানে কিন্তু এটা সুযোগ ছিল না। জি, ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট আবুল হাসান। ধন্যবাদ প্রফেসর মাহবুবুজ্জামান। আপনি যদি 30 সেকেন্ডে যদি কিছু বলতে চাচ্ছেন কিনা। ধর্মনিরপেক্ষতাবাদ এটি একটা বড় রকমের সমস্যা হয়। এটা একটা বড় ধর্মীয় গোষ্ঠী আছে আর একটা খুবই ছোট ধর্মীয় গোষ্ঠী আছে, অনুপাত অনুসারে যদি এরকমটা হয় তো সেখানে সেকুলারিজম এটা বাস্তবায়ন করা যায় না। ধন্যবাদ প্রফেসর মাহবুবুজ্জামান, ধন্যবাদ অ্যাডভোকেট আবুল হাসান, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।